আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে বুটেক্স কোশ্চেন ব্যাংক সলভিংয়ের দ্বিতীয় পার্টের ক্লাসটি নিচ্ছি। আজকে আমরা বুটেক্স 22-23 সালের হায়ার ম্যাথের রিটেন কোশ্চেনটি সলভ করব। এর পূর্বে আমরা বুটেক্সে 23-24 সালে আসা ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথের রিটেন কোশ্চেনটি সলভ করেছি। ক্লাসটি আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এখনও ক্লাসটি দেখোনি তারা দ্রুত দেখে নাও। চলো আজকে প্রথম ম্যাথটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে কিউব রুট অফ 2 + 3i = x + iy হলে দেখাও যে কিউব রুট 2 - 3i = x - iy। তো এই অঙ্কটি একটি বইয়ের অঙ্ক এবং এই ম্যাথটা আমরা সবাই করেছি। চলো আজকে আরেকবার করা যাক। তো এটা সলভ করার জন্য আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে কিউব রুট রয়েছে সেটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। তো এটাকে এই পাশে পাঠালে হোল কিউব হবে, অর্থাৎ 2 + 3i। এই পাশে কিউব রুটটা আমরা এই পাশে পাঠাচ্ছি, তাহলে হবে x + 3i হোল কিউব। আমরা জানি যে a + b হোল কিউব এর সূত্র হচ্ছে a কিউব + 3 × a স্কোয়ার × b, অর্থাৎ আমরা এখানে প্রথমটাকে a বলতেছি, পরেরটাকে b বলতেছি। আচ্ছা, এখানে x + iy, এটা y হবে, সরি এখানে y হবে। আচ্ছা হ্যাঁ, তো a কিউব + 3a স্কোয়ার b + 3a b স্কোয়ার প্লাস বি কিউব। এরপর এক্স কিউবকে করলে এক্স কিউবই আসে, প্লাস 3x স্কোয়ার আই ওয়াই। আচ্ছা, প্লাস এখন দেখো আইকে স্কোয়ার করলে আসে -1। আমরা জানি যে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1। তো এই জন্য আমরা আই স্কোয়ার না লিখে এখানে -1 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু এই চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হবে। এরপর 3xy স্কোয়ার। আচ্ছা, এরপর আই কিউব, আমরা জানি যে আই কিউব মানে হচ্ছে -i। তো আমরা এখানে প্লাস আই কিউব না লিখে লিখব -i। এরপর হচ্ছে ওয়াই কিউব। এবার আমরা বাস্তব অংশগুলোকে একসাথে লিখব এবং অবাস্তব অংশগুলোকে একসাথে লিখব, তাহলে হয় এক্স কিউব -3xy স্কোয়ার। এরপর এখান থেকে আর এখান থেকে আমরা আই কমন নিয়ে নিব, তাহলে আই কমন নিলে হয় 3x স্কোয়ার ওয়াই -y কিউব। আর এখানে আমরা আই লিখে দিব। আর এ পাশে আমাদের ছিল 2 + 3i, 2 + 3i। এবার দুই পাশ থেকে আমরা বাস্তব ও কাল্পনিক অংশ সহগ সমীকৃত করব। তাহলে এই পাশে বাস্তব অংশ হচ্ছে 2 ইকুয়াল টু এই পাশে বাস্তব অংশ হচ্ছে এটা, যেখানে আই নেই সেটাই হচ্ছে বাস্তব অংশ। তাহলে এক্স কিউব -3xy স্কোয়ার। একইভাবে এখানে কাল্পনিক অংশ হচ্ছে আমাদের 3, তো এখানে লিখব 3 ইকুয়াল টু এখানে আমাদের কাল্পনিক অংশ হচ্ছে 3x স্কোয়ার ওয়াই -y কিউব। তো এখানে আমরা লিখে দিব 3x স্কোয়ার ওয়াই -y কিউব। তাহলে খেয়াল করো, প্রশ্নে কিন্তু বলেছিল কিউব রুট অফ 2 - 3i। তো আমরা এখানে 2 এবং 3 এর একটা মান পেয়ে গেছি। তো আমরা এবার লিখতে পারি সুতরাং 2 - 3i। কিউব রুটটাকে আমরা পরে দিব। আচ্ছা, তো এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে 2 এর জায়গায় লিখব এক্স কিউব -3xy স্কোয়ার, -3 এর জায়গায় লিখব এটা, তাহলে 3x স্কোয়ার ওয়াই। যেহেতু সামনে মাইনাস ছিল এজন্য কিন্তু মাইনাস দ্বারা সবাইকে গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস ওয়াই কিউব হবে। এবং খেয়াল করো 3 এর সাথে কিন্তু আই গুণ ছিল, তার জন্য এদের সবার সাথে এখানে আই গুণ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্নে খেয়াল করো আমাদের কিন্তু প্রুফ করতে বলেছিল x - iy। তো এখানে x - iy তখনই আসবে যদি আমরা এই রাশিটাকে x - iy হোল কিউব এভাবে লিখতে পারি। কারণ এভাবে লিখতে পারলেই কিন্তু আমাদের যে হোল কিউবটা আছে এই কিউবটাকে আমরা পরের লাইনে এখানে লিখছি 2 - 3i, এটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে পরের লাইনে এই কিউবটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হয়ে যাবে কিউব রুট অফ 2 - 3i। তখন এই পাশে থাকবে শুধু x - iy, অর্থাৎ আমাদের প্রুফটা কিন্তু হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে এটা বানাতে হবে। এখন তোমরা বুঝতে পারতেছো এটা কিন্তু a - b হোল কিউবের সূত্র। তো আমাদেরকে আগের লাইনে a - b হোল কিউবের সূত্র লিখতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি a কিউব -3a স্কোয়ার × b প্লাস 3a × b স্কোয়ার মাইনাস বি কিউব।
আচ্ছা, তো এখন দেখো আমরা এই লাইনটা আর এই লাইনটা মিলিয়ে দেখবো যে লাইনটা ঠিক আছে কি না। তাহলে এক্স কিউব ঠিক আছে। এরপর দেখো মাইনাস 3x² আই ওয়াই, এটা কিন্তু আমাদের এখানে রয়েছে। এরপর 3xi y² আমরা জানি আই কি স্কোয়ার করলে আসে মাইনাস, এরপর 3xy²। তো এটা কিন্তু আমাদের এপাশে রয়েছে। এরপরে রয়েছে মাইনাস i y³ আমরা একটু আগে শিখেছি যে i³ মানে হচ্ছে মাইনাস আই, তো এখানে i³ না লিখে আমরা লিখব মাইনাস আই, তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে থাকবে y³ তো প্লাস y³ এটা কিন্তু আমাদের এখানে রয়েছে প্লাস i y³, অর্থাৎ আমাদের লাইনটা ঠিক আছে। তাহলে এরই মাধ্যমে কিন্তু আমাদের এই জিনিসটা প্রুফ করা হয়ে গেল। এখানে আমরা লিখে দিব শুট। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা এবার 2 নম্বর প্রশ্নটি সলভ করব। প্রশ্নে বলেছে x³ প্লাস px প্লাস কিউ এটি একটি ত্রিঘাত সমীকরণ। তো এই সমীকরণের মূলগুলি যদি আলফা, বিটা এবং গামা হয়, তাহলে অপর তিনটি মূল দেওয়া আছে, বলেছে এই তিনটি মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ গঠন করো। তো সমীকরণ গঠন করার সূত্রটি আমি ফার্স্টে লিখে দিচ্ছি। যদি আমাদের আলফা, বিটা ও গামা এই তিনটি মূল জানা থাকে, তাহলে এই তিনটি মূল বিশিষ্ট সমীকরণ বের করার সূত্র হচ্ছে x³ মাইনাস মূল তিনটির যোগফল ইন্টু x² প্লাস এই তিনটি মূলের মধ্যে দুইটি করে মূল নিয়ে তাদের গুণ করে এরপর সমষ্টি, অর্থাৎ একবার আমরা আলফা আর বিটা এই দুইটি মূল নিব, তাহলে আলফা বিটা, এরপর বিটা আর গামা, এরপর গামা এবং আলফা দুইটি করে মূলের সমষ্টি ইন্টু এক্স, তারপর হচ্ছে মাইনাস তিনটি মূলের গুণফল ইকুয়াল টু 0। আর চিহ্নটা হবে প্রথমটা প্লাস তারপর মাইনাস, এভাবে করে প্লাস মাইনাস আকারে যেতে থাকবে। তো এটি হচ্ছে তিনটি মূল বিশিষ্ট সমীকরণ বের করার সূত্র। আচ্ছা, এবার আমাদের প্রদত্ত সমীকরণ থেকে আমরা কি কি মান বের করতে পারি সেগুলো দেখে নেওয়া যাক। প্রদত্ত সমীকরণের মূলগুলো দেওয়া আছে আলফা, বিটা, গামা। সুতরাং আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা তিনটি মূলের সমষ্টি ইকুয়াল আমরা শিখেছিলাম মাইনাস b/a। তো এখানে a মানে হচ্ছে x³ এর সহগ, b হচ্ছে x² এর সহগ, যেটা নেই তাহলে আমরা বলে দিব b হচ্ছে আমাদের 0। এরপর হচ্ছে আমাদের c হচ্ছে আমাদের x এর সহগ। তো আমরা দেখতে পারতেছি যে এখানে x এর সহগ হচ্ছে আমাদের p, তাহলে এই p কে আমরা বলবো c। আর d হচ্ছে আমাদের ধ্রুবক পদটা, যেটা হচ্ছে আমাদের q। আচ্ছা, তো এভাবে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা লিখে ফেললাম মাইনাস b/a। তো b এর জায়গায় এবার আমরা বসাবো 0, কারণ যেহেতু x² নেই তো x² এর সহগ 0। এরপর নিচে হচ্ছে a, এর মানটা হচ্ছে 1। তো এখান থেকে করলে কিন্তু 0ই আসে। এরপর আমরা দুটি করে মূলের সমষ্টি এটা বের করব, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তো এটা বের করার সূত্র ছিল c/a। তো এখানে c হচ্ছে p আর a হচ্ছে 1, তাহলে পেয়ে গেলাম p। এবার আমরা তিনটি মূলের গুণফল করব, সেটা সূত্র ছিল মাইনাস d/a। মাইনাস d হচ্ছে এখানে q আর a হচ্ছে 1, তাহলে পেয়ে গেলাম মাইনাস q। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা পেয়েছি 0। প্রশ্নে আমাদেরকে যে মূলগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা স্কোয়ার। আচ্ছা, যদি এইটা ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু আমরা আলফা প্লাস বিটা এর জায়গায় লিখতে পারি মাইনাস গামা। আমাদের এখানে আমরা একটু আগে পেয়েছি যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। এবার আলফা প্লাস বিটা ইকুয়াল হবে মাইনাস গামা, তো কিন্তু আমরা এই জায়গায় লিখতে পারি মাইনাস গামা, আর নিচে ছিল গামা স্কোয়ার, তাহলে এটা কাটাকাটি করলে হবে মাইনাস 1/গামা। একইভাবে বাকি মূলগুলোর ক্ষেত্রে বিটা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা স্কোয়ার। তো উপরে আমরা লিখতে পারি মাইনাস আলফা, বিটা প্লাস গামা রেখে দিয়ে আলফাকে পাঠিয়ে দিলে হবে মাইনাস আলফা, আর নিচে ছিল আলফা স্কোয়ার। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 1/আলফা। একইভাবে 3 নম্বর মূল থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস গামা ডিভাইডেড বাই বিটা, এর জায়গায় লেখা যায় মাইনাস 1/বিটা। তো আমাদের তাহলে আলটিমেটলি মূলগুলো হচ্ছে এই তিনটা, মাইনাস 1/বিটা, মাইনাস 1/আলফা এবং মাইনাস 1/গামা। এবার আমরা এই তিনটি মূল বিশিষ্ট সমীকরণ বের করব, যেটা আমরা একটু আগে সূত্রটা পড়েছি। তো বের করতে হলে কিন্তু আমাদের ফার্স্টেই এই তিনটা মূলের যোগফল লাগবে, অর্থাৎ মাইনাস 1/আলফা
যোগ -1/β। তো এখানে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়, তো আমরা একবারে মাইনাস দিয়ে দিব, এরপরে -1/γ, এটার মান বের করতে হবে। তো এখানে লসাগু হবে আমাদের আলফা, বিটা, গামা, আর উপরে হবে মাইনাস। দেখো সবার মধ্যে যেহেতু মাইনাস রয়েছে, তো আমি মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি। তো লসাগু করলে এখানে আলফা আছে, তাহলে হবে বিটা গামা, এখানে হবে বিটা গামা প্লাস এরপরে হবে আলফা গামা, এরপরে হবে আলফা বিটা। আচ্ছা, এখন আমরা যেই মানটা পেয়েছি যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এর মান কিন্তু আমরা একটু আগে বের করেছিলাম পি, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি মাইনাস পি। আর নিচে হচ্ছে আলফা বিটা গামা, এই জিনিসটার আমরা মান বের করেছিলাম, সেটা হচ্ছে আমাদের মাইনাস কিউ। তাহলে এখানে মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে আসে p/q। এরপর আমরা দুইটি করে মূলের সমষ্টি বের করব, অর্থাৎ মাইনাস আলফা এবং মাইনাস বিটা গুণ করলে আসে প্লাস 1/α বিটা, 1/α। এরপরে প্লাস -1/β এবং -1/গামা গুণ করলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয় এবং আসে বিটা গামা। একইভাবে এরপরে গামা আর আলফা এই দুটো গুণ করলে আসবে 1/গামা আলফা। আচ্ছা, তাহলে এখানেও আমরা এই তিনটার লসাগু করব। তো লসাগু হবে আলফা, বিটা, গামা। দেখতেই পাচ্ছ এখানে আলফা বিটা অলরেডি আছে, তাহলে আমরা এখানে এবার লিখব গামা প্লাস এখানে কোনটা নেই, আলফা নেই, তাহলে এখানে লিখব আলফা প্লাস এখানে বিটা নেই, তাহলে লিখব বিটা। আচ্ছা, এরপরে উপরে যে জিনিসটা আছে এটা মান কিন্তু আমরা বের করেছিলাম 0, আর নিচে হবে আমাদের আলফা বিটা গামা যার মান -q, অর্থাৎ 0/-q। তো 0-র নিচে যাই থাক রেজাল্ট কিন্তু 0 আসে। আচ্ছা, এবার আমরা তিনটি মূলের গুণফল, অর্থাৎ এটা গুণ এটা গুণ এটা, তো তিনটা জিনিস গুণ করলে আমরা পেয়ে যাব -1/α বিটা গামা, কারণ মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাসের সাথে আবারও মাইনাস গুণ করলে মাইনাস হয়। আচ্ছা, তো আলফা বিটা গামা এর মানটা আমরা পেয়েছিলাম -q, তো এখানে বসিয়ে দিচ্ছি -q, তাহলে কিন্তু মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে এর মানটা আসবে 1/q। এবার আমরা সমীকরণটা লিখে ফেলবো, অর্থাৎ আমরা এখানে যে সমীকরণ লিখেছিলাম এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিব। সুতরাং আমাদের সমীকরণটা হবে x³ মাইনাস তিনটা মূলের যোগফল, আর তিনটা মূলের যোগফল কিন্তু আমাদের p/q। তো p/q তিনটা মূলের যোগফল, তার সাথে ছিল কি x² লিখলাম, এরপরে প্লাস দুটো করে মূলের সমষ্টির যোগফল, অর্থাৎ এটা, এর মান হচ্ছে 0, তাহলে আমরা এখানে লিখব 0 × x। তারপর হচ্ছে মাইনাস তিনটা মূলের গুণফল, তো তিনটা মূলের গুণফল আমরা বের করেছিলাম 1/q, তাহলে এখানে লিখে দিব 1/q = 0। আচ্ছা, তো যেহেতু ভগ্নাংশ আকারে রয়েছে আমরা ভগ্নাংশ রাখবো না, এজন্য সবাইকে q দিয়ে গুণ করে দিব। তো সবাইকে q দিয়ে গুণ করলে আসে qx³ মাইনাস q এবং q কাটাকাটি যাবে, থাকবে px²। এরপর 0 তো থাকবে না, মাইনাস এখানে যখন আমরা q দিয়ে গুণ করতেছি তখন কিন্তু q থাকবে না, হয়ে যাবে 1 = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। আচ্ছা, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। দেখো প্রশ্নে কিন্তু বা এখান থেকে আমরা বের করেছিলাম যে তিনটি মূলের গুণফল হচ্ছে 1/q, বাট এখানে একটা মাইনাস ছিল, তো এই মাইনাসটাকে আমাদেরকে এই পাশে পাঠাতে হবে, তাহলে তিনটা মূলের গুণফল হবে -1/q। এই মাইনাসটাকে এই পাশে পাঠাতে হবে, তাহলে এখানে একটা মাইনাস বসবে, তাহলে এই মাইনাসটি কিন্তু এখানে থেকে গিয়ে -1/q হবে, অর্থাৎ তিনটা মূলের গুণফল হবে -1/q। তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। আমরা এবার 3 নাম্বার প্রশ্নটি সলভ করব। প্রশ্নটি এসেছে ত্রিকোণমিতি থেকে। বলেছে যে দেখাও যে sin θ প্লাস কোসেক θ ইকুয়াল 3/√2 এর সাধারণ সমাধান হচ্ছে θ ইকুয়াল এটা। আচ্ছা, তো ফার্স্টে আমরা এটাকে সমাধান করে ফেলি, অর্থাৎ কোসেক θ এর জায়গায় লিখব 1/sin θ, তাহলে sin θ প্লাস 1/কোসেক θ এর জায়গায় আমরা লিখব 1/sin θ ইকুয়াল হচ্ছে আমাদের 3/√2। তাহলে এখন লসাগু করলে নিচে হবে sin θ, এখানে হবে sin² θ প্লাস 1 = 3/√2। তারপর আমরা এখানে আর গুণ করতে পারি, তাহলে √2 sin² θ প্লাস √2 × 1 অর্থাৎ √2, এরপর ইকুয়াল টু হয় 3 sin θ। তো আমরা এটাকে একবারে লিখতে পারি -3 sin θ।
তো বুঝতে পারতেছে আমাদেরকে এরপর এখানে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করলে এই সংখ্যা দুটো গুণ করলে √2 আর √2 গুণ করলে কিন্তু 2 আসে। অর্থাৎ আমরা এবার লিখব √2 সাইন স্কোয়ার থিটা। এই যে -3 সাইন থিটা রয়েছে এটাকে আমরা লিখতে পারি 2 একে মানে -2 সাইন থিটা ইন মাইনাস সাইন থিটা। দেখো এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু -3 সাইন থিটা আসতেছে। তারপর রয়েছে প্লাস √2, সেটা আমরা এখানে লিখে দিব। তো আমরা এখানে মিডল টার্ম করে ফেললাম। এবার কমন নিব। তো এখান থেকে এবং এখান থেকে আমাদের √2 সাইন থিটা কমন যাচ্ছে। তো √2 সাইন থিটা কমন নিলে থাকে এখানে শুধু সাইন থিটা। -2 থেকে √2 কমন নিয়েছি, তাহলে থাকবে √2। একইভাবে মাইনাস দেওয়ার পর এখান থেকে কিছু কমন যায় না, এজন্য আমরা 1 কমন নিব, তাহলে আসবে সাইন থিটা। যেহেতু মাইনাস কমন নিয়েছি এজন্য চিহ্নটা চেঞ্জ হবে, -√2 = 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা সাইন থিটার দুটো মান পেয়ে যাচ্ছি। সাইন থিটার একটা মান হবে √2, আরেকবার যখন আমরা √2 সাইন থিটা -1 লিখব, √2 সাইন থিটা -1 = 0, এখান থেকে আমরা সাইন থিটার যে আরেকটা মান পাবো সেটা হচ্ছে -1, এপাশে গেলে হবে +1 ভাগ √2, একবারে লিখে দিয়েছি। আচ্ছা, এখন খেয়াল করো যে সাইন থিটার মান কিন্তু √2 হতে পারে না, কারণ √2 মানে হচ্ছে 1.4142, যেটা 1 থেকে বড়। আমরা জানি সাইন থিটার মান 1 থেকে বড় হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এবার সাইন থিটা = 1/√2, তো 1/√2কে আমরা লিখতে পারি সাইন π/4। এখন আমরা একটা সূত্র পড়েছিলাম যে সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে আমরা লিখতে পারি যে থিটা ইকুয়াল nπ প্লাস -1 পাওয়ার n ইন্টু আলফা। এই সূত্রটা আমরা সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতি থেকে শিখেছিলাম। এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে থিটা ইকুয়াল হয়, দুই পাশ থেকে সাইন বাদ যাবে, এরপর থিটা ইকুয়াল nπ প্লাস -1 পাওয়ার n ইন্টু আলফা, অর্থাৎ π/4। আমাদের কিন্তু প্রশ্নে এইটাই প্রুফ করতে বলেছিল, তাহলে লিখে দেব এখানে শুট। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। 4 নম্বর প্রশ্নটি এসেছে অন্তরীকরণ থেকে। চলো প্রশ্নটি সলভ করা যাক। প্রশ্নে বলেছে ln x⁴n ইন্টু y⁴n ইকুয়াল x⁴n প্লাস y⁴n হলে দেখাও যে dy/dx ইকুয়াল এটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা চাইলে এটাকে ভেঙে এভাবে লিখতে পারি যে ln x⁴n প্লাস ln y⁴n, কারণ লগ অথবা লনের ভিতর দুটি রাশি গুণ আকারে থাকলে আমরা সেটাকে ভেঙে যোগ আকারে লিখতে পারি। আচ্ছা, ইকুয়াল টু x⁴n প্লাস y⁴n। এখন লগ বা লনের যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে আনা যায়। তো আমরা এখানে লিখব n ln x প্লাস n ln y ইকুয়াল টু x⁴n প্লাস y⁴n। এবার আমরা দুই পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের n ইন্টু ln x, তাহলে n এর জায়গায় n থাকবে এবং ln x কে ddx করলে আসে 1/x, অর্থাৎ n/x, প্লাস একইভাবে n এর জায়গায় n থাকবে, ln y কে ddx করলে আসবে 1/y, কিন্তু এখানে যেহেতু অন্য চলক রয়েছে তাই সেই চলককে আবারও x এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। আচ্ছা, তো n এর জায়গায় n রেখেছি, ln y কে ddx করলে আসে 1/y ইন্টু dy/dx ইকুয়াল টু x⁴n কে ddx করলে আসে nx n-1 প্লাস y⁴n কে ddx করলে আসবে ny n-1। কিন্তু যেহেতু এখানেও চলকটা অন্যরকম বা অন্য চলক রয়েছে, সেজন্য সেই চলকটাকে আবারও x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো আমাদেরকে এখানে dy/dx বের করতে বলা হয়েছিল, এজন্য আমরা লিখব n/x। তো এটা এই পাশে প্লাস রয়েছে, এ পাশে আসলে হবে মাইনাস n(x⁴n-1). আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু পাওয়ার বিয়োগ আকারে রয়েছে, আমরা জানি পাওয়ার যদি বিয়োগ আকারে থাকে তাহলে এটাকে ভাগ আকারে এভাবে লেখা যায়। কারণ দেখো, আমরা যখন দুটো চলক ভাগ থাকতো তখন কিন্তু আমরা পাওয়ার বিয়োগ করতাম, সেই কাজটারই উল্টা কাজ করেছি। আচ্ছা, তারপর ইকুয়াল টু ny, এখানেও দেখো y⁴n, এরপরে -1 না দিয়ে আমরা চাইলে লিখতে পারি ভাগ y, কারণ এখানেও ভাগ থাকলে আমরা যখন দুটো চলক ভাগ থাকতো তখন কিন্তু পাওয়ারগুলা বিয়োগ করতাম, অর্থাৎ এখানেও ব্যাক ক্যালকুলেশন করলে কিন্তু এটাই আসে। আচ্ছা, ইন্টু dy/dx,
এরপরে প্লাস এটা ছিল, এটাকে আমরা এ পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস n/y dy/dx। আমরা কি করেছি, dy/dxগুলোকে একসাথে নিয়েছি এবং এগুলোকে একসাথে নিয়ে এসেছি। আচ্ছা, এরপর n/x, একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে দুই পাশে কিন্তু আমাদের n রয়েছে, তাহলে কিন্তু আমরা দুই পাশ থেকেই n কমন নিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের এখানে থাকবে শুধু 1/x মাইনাস x⁻n/x, আর এখান থেকে আমাদের যেহেতু dy/dx বের করতে বলেছিল, আমরা এখান থেকে dy/dx কমন নিয়ে নিব। তো dy/dx কমন নিয়ে নিলে থাকবে y⁻n ভাগ y মাইনাস এখানে থাকবে 1/y। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু এখানে গুণ আকারে রয়েছে, এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হবে, অর্থাৎ y⁻n ডিভাইডেড বাই y মাইনাস 1/y ইকুয়াল টু হচ্ছে আমাদের dy/dx। এই যে এটা আমরা কি করেছি, এই জিনিসটা গুণ আকারে ছিল, এ পাশে ভাগ করে দিয়েছি। আচ্ছা, আর এর আগে তো সবগুলো থেকে n কাটে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে dy/dx ইকুয়াল টু, দেখো উপরে লসাগু হয় x এবং নিচে লসাগু হয় y, তো আমরা লসাগু না করে একবারই কাজটা করতে পারি, x আর এখানে y। তো আমরা একবারে সবগুলোকে xy দিয়ে গুণ করতে পারি। আমরা কি করব, সবগুলোকে xy দিয়ে গুণ করব। তো যদি আমরা এটাকে xy দিয়ে গুণ করি তাহলে কিন্তু x আর x কাটাকাটি যাবে, থাকবে শুধু y মাইনাস এটাকেও যদি আমরা xy দিয়ে গুণ করি তাহলে x কাটাকাটি যাবে, থাকবে y তো থাকবেই, ইনটু থাকবে x⁻n। আচ্ছা, এরপর নিচে যখন আমরা xy দিয়ে গুণ করব তখন y আর y কাটাকাটি যাবে, থাকবে x আর y⁻n, তাহলে x আর y⁻n মাইনাস যখন xy দিয়ে গুণ করব তখন y কাটাকাটি যাবে, x ইন্টু 1 থাকবে, অর্থাৎ শুধু x থাকবে। এতটুকু রাখলেই হয়, বা আমরা চাইলে এরপর এটাকে সাজিয়ে লিখতে পারি যে dy/dx ইকুয়াল টু, উপর থেকে আমরা চাইলে ওয়াইটাকে কমন নিতে পারি, তো ওয়াই কমন নিলে হয় 1 মাইনাস x⁻n, আর নিচে x কমন নিলে হয় y⁻n মাইনাস 1। আচ্ছা, তো আমাদের কিন্তু প্রশ্নে, আচ্ছা আমাদের প্রুফটা প্রায় হয়ে গেছে, এখন জাস্ট আমাদেরকে উপরে আর নিচে মাইনাস দ্বারা গুণ করতে হবে, যদি আমরা প্রশ্নের যে প্রমাণ রয়েছে তার মতো আনতে চাই। এখন আমরা জাস্ট উপরে আর নিচে মাইনাস দ্বারা গুণ করব। তো এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, আর এটা ছিল +1, এটা হবে -1। এরপর -1টা হয়ে যাবে +1, প্লাস yn-টা হয়ে যাবে মাইনাস y⁻n। আমাদের কিন্তু প্রশ্নে এটাই দেখাইতে বলছিল, অর্থাৎ আমাদের দেখানো হয়ে গেল। তো আমরা এখানে লিখে দিব শুট। চলো এবার 5 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নটি এসেছে যৌগজীকরণ থেকে। এখানে বলা হয়েছে বক্ররেখা y ইকুয়াল e ইনভার্স x, এরপর x অক্ষ y অক্ষ এবং x ইকুয়াল টু 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তো ফার্স্টে আমরা দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা y অক্ষ, এরপর x ইকুয়াল টু 1 অর্থাৎ y অক্ষের সমান্তরাল যে কোনো রেখা। তো আমরা ধরে নিচ্ছি রেখাটা হচ্ছে এটা, তো এটা আঁকলাম আমরা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x ইকুয়াল টু 1 রেখা। এরপর y ইকুয়াল টু e ইনভার্স x, এই বক্ররেখাটা আঁকতে হবে। তো এই রেখাটা হচ্ছে এরকম। তো আমাদের এই আবদ্ধ ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে। তো এখানে x এর লিমিটটা শুরু হবে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে আমাদের ক্ষেত্রফল ইকুয়াল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। আচ্ছা, তো এখানে y জায়গায় বসবে ইনভার্স x dx। লিমিটটা আমরা দেখতে পারতেছি, লিমিটটা হচ্ছে 0 থেকে 1, অর্থাৎ এখানে বসবে 0, এখানে হবে 1। আমরা জানি e ইনভার্স xকে ইন্টিগ্রেট করলে আসে মাইনাস e ইনভার্স x। এবার আমরা লিমিটটা বসিয়ে দিব, লিমিটটা হচ্ছে 1 0। আচ্ছা, আর এই মাইনাসটা যদি আমরা না রাখতে চাই তাহলে একটা কাজ করতে পারি, লিমিটটাকে উল্টিয়ে দিতে পারি, অর্থাৎ উপরে লিখবো 0, নিচে লিখবো 1। লিমিট উল্টিয়ে দিলে একটা মাইনাস চলে আসে, তো ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হবে। আচ্ছা, এবার আমরা লিমিটটা বসিয়ে দিব। তো ফার্স্টে যদি 0 বসাই তাহলে e পাওয়ার 0 এর মান হচ্ছে 1, মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে e ইনভার্স x এর জায়গায় 1 বসবে। আচ্ছা, এরপর 1 মাইনাস e ইনভার্স মানে হচ্ছে 1/e,
তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল এত বর্গ একক। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। চলো এবার 6 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নটি এসেছে ইন্টিগ্রেশন থেকে। বলেছে sin পাওয়ার 5x-কে ইন্টিগ্রেট করতে বলা হয়েছে এবং লিমিট দেওয়া আছে 0 থেকে π/2। তো যখনই সাইন অথবা কস এদের পাওয়ার বিজোড় সংখ্যা থাকবে তখন আমরা এটাকে এভাবে ভেঙে নিব। লিমিট 0 থেকে π/2 লিখব এবং সাইন পাওয়ার 5x-কে লিখব সাইন পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স, অর্থাৎ একটা সাইন এক্স অথবা একটা কজ এক্সকে আমরা আলাদা করব। এরপর সাইন পাওয়ার 4x রয়েছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি 0 থেকে π/2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। 4কে আমরা এভাবে লিখতে পারি এবং এরপর রয়েছে সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এরপর সাইন স্কোয়ার এক্সের আমরা সূত্র জানি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, এটাকে আমরা এখানে লিখে দিব। তাহলে লিমিট 0 থেকে π/2 সাইন স্কোয়ার এক্সের জায়গায় লিখব 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, আর আগে থেকে হোল স্কোয়ার ছিল। এরপর হচ্ছে আমাদের সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এখন দেখো যেহেতু একবার কজ এসেছে এবং সাইন এক্স ডি এসেছে, তো আমরা কিন্তু এখন কজ এক্সকে জেড ধরতে পারি। আমরা এখানে কজ এক্সকে জেড ধরে নিচ্ছি, ধরি কজ এক্স ইকুয়াল টু জেড। তারপর এখন দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো কজ এক্সকে ডিডিএক্স করলে আমাদের আসে মাইনাস সাইন এক্স এবং জেডকে ডিডিএক্স করলে আমাদের আসে dz/dx। তো এবার এখানে dx ভাগ আছে, আমরা যদি এটাকে এ পাশে নিয়ে আসি তাহলে গুণ হবে, অর্থাৎ মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আর আমরা চাইলে এই মাইনাসটাকে এখানে না লিখে এইখানে দিয়ে দিতে পারি। তাহলে বুঝতে পারতেছো সাইন এক্স ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি মাইনাস ডিজেড। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে লিমিট 0 থেকে, আচ্ছা দেখো আমরা যে এখানে কজ এক্স এর জায়গায় যেহেতু জেড লিখবো সেগুলো আগে লিখে নিচ্ছি। 1 মাইনাস কজ এক্সের জায়গায় লিখতেছি জেডের স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, ইন্টু সাইন এক্স ডিএক্সের জায়গায় আমরা লিখে দিব মাইনাস ডিজেড। তো আমরা যেহেতু এখানে চলক চেঞ্জ করেছি আমাদের কিন্তু লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তো লিমিট চেঞ্জ করার নিয়মটা আমি এখানে লিখে দিচ্ছি, বক্স করে দেখাচ্ছি। তো উপরে হচ্ছে আমাদের এক্স, নিচে হচ্ছে জেড। তো আমাদের এক্সের লিমিট দেওয়া আছে 0 এবং π/2। তো এই লিমিটগুলো আমরা এই লাইনে বসাবো। যখন এক্সের মান 0 তখন জেডের মানটা কত হয় সেটা দেখব। তো এক্সের মানটা যদি এখানে 0 বসানো হয় তাহলে cos 0, আমরা জানি যে cos 0 এর মানটা হচ্ছে 1। তাহলে যখন লিমিট 0 তখন এক্সের মান 0 তখন জেড হবে 1। একইভাবে আমরা এক্সের মান π/2 এখানে বসাবো। তাহলে cos 90, আমরা জানি cos 90 এর মান হচ্ছে 0, তাহলে জেডের মানটা পেয়ে গেলাম 0। অর্থাৎ লিমিট যখন 0 সে জায়গায় আমরা লিখে দিব 1, অর্থাৎ 0 জায়গায় আমরা লিখব 1 এবং π/2 এর জায়গায় লিখব 0। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর মাইনাস, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা ছিল a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ জেড স্কোয়ারের হোল স্কোয়ার। তো জেড স্কোয়ারকে আবার স্কোয়ার করলে আসে জেড পাওয়ার 4, আর বাইরে আমরা লিখে দিব dz। আচ্ছা, এখন এটাকে ইন্টিগ্রেট করতে আমাদের সুবিধা হবে। মাইনাস, আমরা যদি 1কে ইন্টিগ্রেট করি তাহলে আমাদের আসে জেড, মানে 2 একে হয় 2, তো 2 এর জায়গায় 2 থাকবে। এরপর জেড স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আসে জেড কিউব ডিভাইডেড বাই 3, 2 + 1, নিচেও 2 + 1। একইভাবে জেড পাওয়ার 4কে ইন্টিগ্রেট করলে আসবে জেড পাওয়ার 4 + 1 অর্থাৎ 5, নিচেও 4 + 1 অর্থাৎ 5। এরপর আমরা এখানে লিমিটটা বসিয়ে দিব। লিমিটটা হচ্ছে আমাদের 0 আর 1। এখন একটা জিনিস দেখো, আমাদের কিন্তু শুরুতে মাইনাস রয়েছে, তো আমরা যদি মাইনাসটাকে বাদ দিতে চাই তাহলে আমাদেরকে লিমিটটা উল্টিয়ে লিখতে হবে, কারণ লিমিট উল্টিয়ে দিলে কিন্তু সামনে একটা মাইনাস চলে আসে এবং আগে থেকে একটা মাইনাস রয়েছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। যদি কখন আমাদের সামনে মাইনাস থাকে আমরা সিম্পলি লিমিটটাকে উল্টিয়ে দিতে পারি। আচ্ছা, এবার লিমিটটা বসিয়ে দিব। তাহলে জেডের জায়গায় প্রথমে 1 বসাই। তাহলে এখানে আসে আমাদের 1 মাইনাস 2 × 1/3 অর্থাৎ 2/3 প্লাস
জেড পাওয়ার 5 মানে হচ্ছে 1 পাওয়ার 5, তো 1 পাওয়ার 5 করলে 1ই আসে, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 1/5। এরপর যদি আমরা লোয়ার লিমিট বসাই অর্থাৎ 0 বসাই, দেখো প্রত্যেকবার জেডের জায়গায় 0 বসালে কিন্তু প্রত্যেকটা মান 0ই আসে, তো সেটা লেখার দরকার নেই, আমাদের অ্যান্সারটা আমরা এখান থেকেই পেয়ে যাব। তো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সারটা হচ্ছে 8/15। এই যোগ বিয়োগটা আমরা ক্যালকুলেটরের সাহায্যেই করতে পারি। আশা করি সম্পূর্ণ ম্যাথটা সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর আমরা কিন্তু চাইলে মানটা চেক করে দেখতে পারি যে আমাদের অঙ্কটা হয়েছে কি না, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিব। চলো দেখে নেওয়া যাক ইন্টিগ্রেশনটা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করতে হয়। তো আমরা প্রথমেই এখানে লিখে ফেলবো ইন্টিগ্রেশন, চিহ্নটা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের লিখতে হবে সাইন এক্স। আচ্ছা, আর এটা করার সময় মনে রাখবে ত্রিকোণমিতির বেলায় ত্রিকোণমিতিকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটরে অ্যাঙ্গেলের মোডটা অবশ্যই রেডিয়ানে থাকা লাগবে। দেখতে পাচ্ছ এখানে আর লেখা আছে, অর্থাৎ রেডিয়ান মোডে আছে। তো তোমাদের যদি এখানে আর লেখা না থাকে তাহলে শিফট তারপর মেনু এখানে চাপ দিবে, তাহলেই 2 নম্বর অপশনে দেখতে পাবে অ্যাঙ্গেল ইউনিট লেখা আছে। তো 2 নাম্বার লেখা আছে তাই 2 চাপ দিবে। এরপর ডিগ্রি, রেডিয়ান এবং গ্রাডিয়ান অপশনগুলো এসেছে। তো আমাদের যেহেতু রেডিয়ান দরকার এজন্য আমরা 2 নাম্বারে চাপ দিব, তাহলেই দেখবে যে তোমাদের এখানে আর লেখা উঠে যাবে। এইবার আমরা ফাংশনটা তুলব। ফাংশনটা হচ্ছে সাইন তারপরে এক্স এবং পাওয়ার রয়েছে 5। আচ্ছা, এরপর আমরা লিমিটটা বসাবো। লিমিটটা হচ্ছে 0 থেকে π/2, 0 থেকে π/2। তো এবার যদি আমরা ইকুয়াল চিহ্নে চাপ দিই তাহলে কিন্তু আমাদের মানটা চলে এসেছে 8/15, অর্থাৎ আমাদের উত্তরটা সঠিক হয়েছে। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। চলো এবার 7 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে y = 3/3 + x + 1/3 বক্ররেখাটি x অক্ষকে a এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। ab রেখাংশের সমীকরণ বের করো। এটা কিন্তু খুবই সিম্পল একটা অঙ্ক। প্রশ্ন যেহেতু বলেছে যে বক্ররেখাটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, আমরা জানি যে x অক্ষকে ছেদ করলে সেক্ষেত্রে y এর মানটা হয় 0, অর্থাৎ আমরা এখানে y এর জায়গাতে 0 বসিয়ে দিব। তাহলে 0 = 3/3 + x + 1/3। তো এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে +1/3কে এই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে -1/3 = 3/3 + x। এখন আমরা আড়াআড়ি গুণ করতে পারি, তাহলে 3 + x × 1, এটা করলে আসে 3 + x = এই মাইনাসটাকে আমরা চাইলে 3 সাথে দিতে পারি, তাহলে =-3 আর 3 গুণ করলে আসে -9। এখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে -9। এরপর +3 এপাশে গেলে যে a + 3 এপাশে গেলে হবে -3, তাহলে আসতেছে -12। অর্থাৎ আমাদের এই বিন্দুটা হবে, যেহেতু x অক্ষকে ছেদ করছে সেক্ষেত্রে কিন্তু y এর মানটা 0 আর x এর মানটা আমরা পেলাম -12, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে -12,0। একইভাবে আমরা b বিন্দুটা বের করব। তো b বিন্দুর ক্ষেত্রে বলেছে y অক্ষকে ছেদ করে, তো y অক্ষকে ছেদ করলে x এর মানটা 0 হয়, তাহলে y = 3/3 + 0 + 1/3। তো আমাদের এখানে থাকতেছে 3, তাহলে 3/3 অর্থাৎ 1 + 1/3। এবার যদি আমরা এখানে লসাগু করি তাহলে নিচে আসবে 3, এখানে আসবে 3 একে 3 + 1 অর্থাৎ 4/3। তাহলে আমাদের বি বিন্দুটা হবে, যেহেতু y অক্ষকে ছেদ করেছিল x এর মানটা 0 আর y পেয়েছি 4/3, তাহলে 0, 4/3। এই হচ্ছে আমার এ বিন্দু এবং বি বিন্দু। এখন বলেছে এ বি রেখাংশের সমীকরণ। দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা কিন্তু খুব সহজেই সেই রেখার সমীকরণটা বের করতে পারি। তো সূত্রটা ছিল আমাদের y - y1 / x - x1 = y2 - y1 / x2 - x1। তো আমরা এখানে বিন্দুগুলো বসিয়ে দিব। y মাইনাস, আমরা প্রথমটাকে x1 y1 ধরতে পারি এবং পরেরটাকে x2 y2 ধরতে পারি। আচ্ছা, তাহলে y - y1, তাহলে এখানে বসবে 0 / x - x1, সেখানে বসবে -12, অর্থাৎ মাইনাসে মাইনাসে +12 = যেহেতু এখানে আবারও y1 x1 আছে তো সেগুলো আমি একবারে লিখে দিচ্ছি, -0 + 12।
এবার এখানে বসবে y2 x2, এই যে y2 x2 যেগুলো হচ্ছে 4/3 আর 0, তাহলে এখানে বসবে 4/3 আর এখানে বসবে 0। তো বুঝতেই পারতেছো এখানে কিন্তু জিরোগুলোর দরকার নেই, তাহলে আমাদের থাকে 4/3 আর নিচে থাকে 12। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 আর 12 কাটলে এখানে হয় 3, তাহলে আমাদের থাকতেছে 1/3 তিরিকে 9। আচ্ছা, তো আমাদের এইটা ইকুয়াল টু হচ্ছে 1/9। তো এই জিনিসটা আমি আবার এখানে লিখে দিচ্ছি সুবিধার জন্য। তাহলে উপরে হচ্ছে আমাদের y আর নিচে হচ্ছে x+12। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কিন্তু শেষ। তো গুণ করলে আমাদের লাইনটা হয় x+12 ইন্টু 1, অর্থাৎ x+12 ইকুয়াল টু 9 ইন্টু y, অর্থাৎ 9y। এবার জাস্ট আমরা 9yটাকে এপাশে নিয়ে আসবো, তাহলে x+9y এপাশে গেলে হবে -9y, আর এখানে থেকে যাচ্ছে +12 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণয় AB রেখার সমীকরণ, যেটা আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছিল। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। 8 নম্বর প্রশ্নে বলেছে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক A 0,0, B 3,0 এবং C 0,4 হলে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, তো আমরা কিন্তু অন্তঃকেন্দ্র বের করার একটা সূত্র জানি। অন্তঃকেন্দ্র বের করার সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। অন্তঃকেন্দ্র, এটা বের করার সূত্র ছিল, নিচে হবে a প্লাস বি প্লাস সি, উপরে হবে a ইন্টু এক্স এ প্লাস বি ইন্টু এক্স বি প্লাস সি ইন্টু এক্স সি। আচ্ছা, তো এখানে এবিসি বলতে আমি কি বোঝাচ্ছি, আমাদের যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ছোট হাতের এবিসি মানে হলো সেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এ মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বি মানে হচ্ছে দ্বিতীয়, এভাবে সি মানে হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আর এক্স এ বলতে বোঝাচ্ছি এ বিন্দুর ভুজ, এক্স বি বলতে বোঝাচ্ছি বি বিন্দুর ভুজ, আর এক্স সি মানে হচ্ছে সি বিন্দুর ভুজ। একইভাবে এটা তো আমরা ভুজের ক্ষেত্রে লিখলাম, এবার লিখব কোটির ক্ষেত্রে। এখানেও সেম জিনিস, আমাদেরকে ফার্স্ট অফ অল এ প্লাস বি প্লাস সি লিখতে হবে, উপরেও আমরা এ প্লাস বি প্লাস সি লিখে দিব। যেহেতু এখানে কোটি লিখতেছি, তো আমাদের এখানে ওয়াই লিখতে হবে, অর্থাৎ ওয়াই এ, ওয়াই বি এবং ওয়াই সি। তার মানে হলো সি বিন্দুর কোটি, বি বিন্দুর কোটি, এ বিন্দুর কোটি। আচ্ছা, এবার অঙ্কটা বোঝার জন্য আমরা এই বিন্দুগুলো গ্রাফে বসিয়ে দিই। তাহলে আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে 0,0, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ বিন্দু 0,0। এর পরের বিন্দুটা হচ্ছে আমাদের 3,0, ধরে নিচ্ছি এটা হচ্ছে এইখানে। তো এটা হচ্ছে আমাদের বি বিন্দু 3,0। তারপরেরটা হচ্ছে আমাদের সি 0,4, অর্থাৎ 0, ওয়ার মানটা হচ্ছে আমাদের 4। আচ্ছা, তাহলে সি হচ্ছে আমাদের 0,4। তাহলে বুঝতে পারতেছ, আমরা যদি এই দুইটা পয়েন্ট কানেক্ট করে দিই তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয় এবিসি ত্রিভুজ, যেটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই বাহুটার মান কিন্তু আমরা বুঝতেই পারতেছি, এতটুকু যেহেতু 3 গিয়েছি, তো এই বাহুটার মান হচ্ছে 3। এই বাহুটার মান, আচ্ছা আগে এটা বলি যে এটা হচ্ছে আমাদের 4, তা আমরা জানি এটা 3, এটা 4, তাহলে এই বাহুটার মান হবে 5। আচ্ছা, তো এখন মনে রাখবে যে এ শীর্ষবিন্দুর বিপরীত যেই বাহুটা থাকবে সেটাকে আমরা নাম দিব ছোট হাতের এ। একইভাবে বি শীর্ষবিন্দুর বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে আমাদের ছোট হাতের বি। তাহলে সি শীর্ষবিন্দুর বিপরীত যে বাহুটা অর্থাৎ 3, এটা হচ্ছে আমাদের সি। অথবা আমরা এভাবে বলতে পারি যে এই বাহুটার নাম কি, বিসি বাহু। তো এখানে কোন অক্ষরটা নেই, এ নেই, তাহলে এই বাহুটার নাম হবে এ। দুইভাবেই বলা যায়। তাহলে কিন্তু আমরা ছোট হাতের এ বি সি এর মানগুলো পেয়ে গেলাম। আচ্ছা, তো এই মানগুলো আমরা এবার এখানে বসিয়ে দিব। আমাদের নিচে হবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 5 + 4 + 3, তাহলে 5, 4, 3। আমরা উপরেও লিখে দিব 5, 4, 3। এবার আমরা এখানে ভুজগুলো যোগ করব। তো ফার্স্টে আমাদের যোগ করতে হবে এ বিন্দুর ভুজ, অর্থাৎ 0। তারপর যোগ করতে হবে বি বিন্দুর ভুজ, অর্থাৎ 3। তারপর আমাদের গুণ করতে হবে, অ্যাকচুয়ালি প্রত্যেকবার আমরা এখানে গুণ করতেছি, তো গুণ করতে হবে সি বিন্দুর ভুজ। তো সি বিন্দুর ভুজ হচ্ছে 0, কমা। এবার লিখব কোটি এর ক্ষেত্রে। তো এখানেও সেম 5 + 4 + 3, এখানেও লিখে দিব আমরা 5 + 4 + 3 ইন্টু, এবার গুণ করব কোটি, এ বিন্দুর কোটি, অর্থাৎ 0।
তারপর বি বিন্দুর কোটি অর্থাৎ 0, তারপর সি বিন্দুর কোটি অর্থাৎ 4। তো এই হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্রটা। এবার এখান থেকে ক্যালকুলেশন করলেই হয়ে যায়। দেখতে পারতেছো নিচে থাকে 5 যোগ 4 9, 9 যোগ 3 12, আর উপরে থাকতেছে এটা তো 0 হয়ে যায়, প্লাস এটা হয় 3 4 12, প্লাস এটা কিন্তু আবার 0 হয়ে যায়, তো লেখার দরকার নেই, কমা এখানে আমাদের নিচে থাকবে 12, আর উপরে এটাও 0 এটাও 0, এখানে থাকতেছে 12। তাহলে 12/12 করলে কিন্তু 1 আসে, অর্থাৎ আমরা অন্তঃকেন্দ্রটা পেয়ে গেলাম 1,1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করব। তো ব্যাসার্ধ বের করার জন্য আমাদের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে ডেল মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ABC ডিভাইডেড বাই 4 ইন্টু বড় হাতের আর ইকুয়াল টু এস ইন্টু ছোট হাতের আর। আচ্ছা, তো এটা একটা কম্বাইন্ড সূত্র ছিল, অর্থাৎ এখানে বড় হাতের আর বলতে বোঝাবে পরিবৃত্তের ব্যাসার্ধ, এখানে বড় হাতের আর বলতে বোঝাবে পরিবৃত্তের ব্যাসার্ধ, এবং ছোট হাতের আর বলতে বোঝায় অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো আমাদের যেটা বের করতে বলেছে আমরা শুধু সেটা নিয়ে কাজ করব। তো আমাদের যেহেতু এখানে অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে, এর জন্য আমরা সূত্রটা লিখব ডেল ইকুয়াল টু এস আর। তো এখানে ডেল বলতে কি বোঝাচ্ছে? ডেল বলতে বোঝায় ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আমাদের ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তো আমরা কিন্তু সহজেই এর ক্ষেত্রফলটা বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এইটা মানে 3 ইন্টু উচ্চতা হচ্ছে এইটা মানে 4 ইকুয়াল টু এস ইন্টু আর। এস বলতে কি বোঝায়? মনে রাখবে, এস বলতে বোঝায় অর্ধ পরিসীমা। এস বলতে বোঝায় অর্ধ পরিসীমা। তো পরিসীমা আমরা কিভাবে বের করি? পরিসীমা বের করতে হয় সবগুলো বাহুর যোগফল করে, অর্থাৎ পরিসীমা হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? এইটার অর্ধেক মানে ভাগ 2। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টু আর। তো আর এর মানটাই আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখতে পারতেছো দুই পাশ থেকে কিন্তু এই 2 এবং এই 2 কাটাকাটি যায়। এরপর ক্যালকুলেশন করলে এখানে আসে 3 4 12। তো আমরা এখানে লিখতেছি 3 4 হয় আমাদের 12 ইকুয়াল টু 5 যোগ 4 9, 9 যোগ 3 12। তাহলে আমরা এখানে লিখে দিব 12 আর। তাহলে বুঝতে পারতেছো এখান থেকে আর এর মানটা আসবে 12/12 অর্থাৎ 1। এরই মাধ্যমে আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ এবং অন্তকেন্দ্র দুটোই পেয়ে গেলাম। এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এবার 9 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে এক বিন্দুগামী দুইটি বল পি ও কিউ এর লব্ধি আর। এরপর বলেছে যে কিউকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আর দ্বিগুণ হয়। আচ্ছা, আমরা এটা স্টেপ বাই স্টেপ করি। ফার্স্টেই বলা আছে যে পি ও কিউ দুটি বলের লব্ধি আর। তো এখান থেকে আমরা লিখতে পারি লব্ধির সূত্র অনুযায়ী আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কজ আলফা। আলফা হচ্ছে আমাদের পি ও কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। এরপর আমাদেরকে বলেছে যদি আমরা কিউকে দ্বিগুণ করি, অর্থাৎ কিউ এর জায়গায় 2q লিখি, তখন লব্ধি আর এর মানটাও দ্বিগুণ হয়। অর্থাৎ যদি আমরা 2q লিখি তাহলে আর এর জায়গাতেও লিখতে হবে 2r। আচ্ছা, তাহলে আমাদের লব্ধির সূত্র ছিল লব্ধি আর এর স্কোয়ার। তো যেহেতু এখানে আর এর জায়গায় 2r লিখতে হবে, তো আমরা এখানে লিখব 2r হোল স্কোয়ার। আমাদেরকে এখানে একবারে 2r হোল স্কোয়ার লিখে দিচ্ছি, তাহলে আসে 4r স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার থাকবে, কিউ এর জায়গায় লিখতে হবে 2q হোল স্কোয়ার অর্থাৎ 4q স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ এর জায়গায় লিখতে হবে 2q। তো 2 দুগুণে আমি একেবারে 4 লিখে দিচ্ছি, আর এখানে হবে কিউ, তারপরে কজ আলফা। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার এখানে আর এর জায়গায় 2r লিখেছি এবং কিউ এর জায়গায় 2q লিখেছি। এটা গেল। তারপরে বলেছে আবার যদি কিউ এর দিক ঠিক বিপরীতমুখী করা হয় তখনও আর দ্বিগুণ হয়, অর্থাৎ এর পরের ক্ষেত্রে আবারও আমাদেরকে আর এর জায়গায় লিখতে হবে 2r। তো 2r হোল স্কোয়ার অর্থাৎ 4r স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আচ্ছা, এখানে একটা কথা বলেছে যে যদি কিউ এর দিক ঠিক বিপরীতমুখী করা হয়, আমরা এটা চিত্রকে বোঝাচ্ছি। আমরা ধরে নিচ্ছি ফার্স্টে আমাদের পি এর দিক ছিল এদিকে, কিউ এর দিক ছিল এদিকে, তখন এদের মধ্যবর্তী কোণ ছিল আলফা। এবার বলেছে যে কিউ এর দিক ঠিক বিপরীতমুখী, অর্থাৎ এদিক থেকে সরিয়ে আমরা উল্টিয়ে এদিকে দিয়ে দিব। আচ্ছা,
তো তখন কিন্তু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে এইটা। তো আমরা জানি যে এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে আলফা, তাহলে এতটুকু হবে সম্পূর্ণ 180 থেকে আলফা বাদ দিতে হবে। এতটুকু কোণের মানটা হচ্ছে 180 মাইনাস আলফা। তো আমরা কিন্তু এখানে কজের ভিতরে বল দ্বয়ের মধ্যবর্তী কোণই লিখি। তো এখানে আমাদের 180 মাইনাস আলফা লিখতে হবে, অর্থাৎ কজ 180 মাইনাস আলফা লিখতে হবে। আমরা জানি যে কজ 180 মাইনাস আলফা এটা মানে হচ্ছে মাইনাস কজ আলফা, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগ বোঝায়। 2 নম্বর ঘরে কি কজের মানটা মাইনাস, এজন্য সামনে মাইনাস দিতে হবে। তো আমি এখানে 180 মাইনাস আলফা না লিখে একবারে মাইনাস কজ আলফা লিখে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা কিন্তু এখানে 3টা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এগুলো থেকে আমাদের বলেছে যে পি অনুপাত কিউ অনুপাত আর নির্ণয় করো। এখান থেকে কিন্তু আমাদেরকে আলফা এর মানটা বের করতে বলেনি। তো আমরা এই 3টা সমীকরণকে মডিফাই করে এখান থেকে আলফা বাদ দিয়ে শুধু পি কিউ আর রাখবো। তো দেখতে পারতেছো আমরা যদি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি এটাকে দিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ, এবং এটাকে নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। তো আমরা যদি ফার্স্টে 1 আর 3 যোগ করি তাহলেই কিন্তু আলফা কাটাকাটি যায়, অর্থাৎ 1 প্লাস 3 হতে আমরা পাই 4r স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে হলো 5r স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার করলে আসে 2p স্কোয়ার, তারপর এখানে আসে 2q স্কোয়ার, আর এটা তো কাটাকাটি যায়। আচ্ছা, এবার আমরা সবগুলোকে এক পাশে নিব, অর্থাৎ প্লাস 5r স্কোয়ার এটাকে এই পাশে নিলে মাইনাস হবে, তাহলে সমীকরণটা দাঁড়ায় 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা এখন এটাকে একটা সমীকরণ পেলাম যেখানে কি শুধু পি কিউ আর রয়েছে। একইভাবে আমরা এখান থেকে এরকম আরও একটা সমীকরণ বের করার চেষ্টা করব। আচ্ছা দেখো, এরপর আমরা যদি 2 নাম্বারটা নিয়ে কাজ করি, তো 2 নাম্বারে কি আছে আমাদের 4pq, আর এখানে আছে আমাদের 2pq। আচ্ছা, তো আমরা এখন এটা নিয়ে কাজ করতে পারি, বা যে কোনো এটা নিয়ে করলেই হয়। আমরা কি করতে পারি, এবার 3 নাম্বারকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু এখানে 4pq চলে আসবে। এরপর আমরা যদি 2 এবং 3 যোগ করে দিই তাহলেই 4pq আর এই 4pq কাটাকাটি যাবে। তাহলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে 2 এর সাথে 3 যোগ করব, কিন্তু তার আগে 3 এর সাথে 2 গুণ করে নিব। আচ্ছা, তো 3 এর সাথে আমরা আগে 2 গুণ করে নিচ্ছি। 3 এর সাথে 2 গুণ করলে আসে আমাদের 8r স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 4pq কজ আলফা। তো 3 এর সাথে 2 গুণ করে ফেললাম। এবার আমরা 2 নাম্বার সমীকরণটা যোগ করব, অর্থাৎ এটা লিখব। এটা ছিল আমাদের 4r স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 4pq কজ আলফা। দেখো, এবার যদি আমরা দুটো সমীকরণ যোগ করে দিই তাহলে আমাদের কাছে থাকে 12r স্কোয়ার ইকুয়াল 3p স্কোয়ার প্লাস 4 আর 2 6q স্কোয়ার। এবার কিন্তু এই দুটো কাটা যাচ্ছে। আচ্ছা, তো এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি, সবাইকে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তো 3 দিয়ে ভাগ করা হলে সমীকরণটা হয় 4r স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার। 3 দিয়ে ভাগ করেছি। এবার প্লাস 4r স্কোয়ার এটা যদি এই পাশে যায় তাহলে মাইনাস হবে, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ যেখানে কজ আলফা নেই, শুধু পি কিউ আর রয়েছে। তো আমরা এখান থেকে এটাকে নাম দিচ্ছি 4 নাম্বার সমীকরণ, এটাকে নাম দিচ্ছি 5 নাম্বার সমীকরণ। তো এখানে যেহেতু পি কিউ আর রয়েছে, অর্থাৎ 3টা আননোন রয়েছে, বাট আমরা সমীকরণ পেয়েছি 2টা। যদি কখনো এরকম হয় যে সমীকরণ 2টা বাট আননোন হচ্ছে 3টা, তখন আমাদেরকে বজ্রগুণন অ্যাপ্লাই করতে হয়। তো আমরা এখন বজ্রগুণনটা অ্যাপ্লাই করব। বজ্রগুণনের সূত্র অনুসারে আমরা ফার্স্টে এখানে যেহেতু 3টা আননোন রয়েছে, তো 3টা চলক লিখে দিব আগেই। পি স্কোয়ার লিখব, তারপরে ইকুয়াল টু এখানে লিখব কিউ স্কোয়ার ইকুয়াল টু এখানে লিখব আর স্কোয়ার। তো আমরা সবাই বজ্রগুণনটা পারি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো যখন আমরা পি স্কোয়ার নিয়েছি
তখন পি স্কোয়ার বাদে, আচ্ছা হিসাবে সুবিধার জন্য আমি সমীকরণ দুটো এখানে আরেকবার লিখে দিচ্ছি, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। আমাদের 4 নম্বর সমীকরণটা হচ্ছে 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার ইকুয়াল 0। এটা হচ্ছে 4 নম্বর। এরপরটা ছিল পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 4r স্কোয়ার ইকুয়াল 0। তো এই দুটো সমীকরণের মধ্যে আমরা এবার বজ্রগুণন অ্যাপ্লাই করব। তো যেহেতু পি স্কোয়ার লিখেছি, তো এটা বাদে বাকি দুটোর মধ্যে আমরা নির্ণায়কে যেভাবে গুণ করতাম সেভাবে গুণ করব, সহগগুলো গুণ করব। তাহলে এটা আছে 2, এটা আছে -4, তাহলে -4 দুগুণে 8, অর্থাৎ এখানে লিখব -8। এরপরে আমরা এখানে নির্ণায়কের মতো মাঝখানে মাইনাস দিয়ে দিব, এই দুটো গুণ করব, তাহলে -5 আর 2 গুণ করলে আসে -10। তো মাইনাসে মাইনাসে আমরা এখানে দিয়ে দিব +10। আচ্ছা, এবার কিউ স্কোয়ার। তো কিউ স্কোয়ারের বেলায় আমাদেরকে এভাবে গুণ করতে হবে আগে, মানে ডান পাশটা আগে গুণ করতে হবে, তাহলে আসে -5 × 1, এটা করলে আসে -5। এরপর সামনে মাইনাস দিয়ে দিব, এখন এই দুটো গুণ করব, তাহলে আসে আমাদের -4 দুগুণে 8, -8 এসেছে, তাহলে মাইনাস আর আগের থেকে মাইনাসে মাইনাসে +8 হয়ে যাবে। একইভাবে আমরা এবার আর স্কোয়ারের গুণটা করব। তো যেহেতু আর স্কোয়ার লিখেছি, তাহলে আর স্কোয়ারটা বাদ দিব, পি আর কিউ এর সহগগুলো গুণ করব নির্ণায়কের নিয়মে, তাহলে আসে 2 দুগুণে 4। এরপর মাইনাস দিব 2 আর এখানে আছে 1, তাহলে 2 একে 2। আশা করি সবাই নিয়মটা বুঝতে পেরেছো। যখন আমরা পি স্কোয়ার লিখেছি তখন পি এর সহগগুলো বাদ দিয়ে কিউ এবং আর এর সহগগুলো নির্ণায়কের নিয়মে গুণ করেছি। কিউ স্কোয়ারের বেলাতেও সেম, কিউ বাদ দিয়ে পি এবং আর এর সহগগুলো নির্ণায়কের নিয়মে গুণ করেছি। কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কিউ এর বেলায় আমরা এভাবে না করে উল্টোভাবে আগে গুণ করব। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মাঝখানেরটা বেলায় আমাদেরকে আগে ডান পাশটা অর্থাৎ এইটা আগে গুণ করতে হবে, তারপর এইটা। আচ্ছা, তো গুণ করার পরে আমরা এবার জাস্ট নিচে যোগফলগুলো লিখে দিচ্ছি, তাহলে আমাদের পি স্কোয়ার তার নিচে আসে 10 - 8 অর্থাৎ 2 ইকুয়াল কিউ স্কোয়ার তার নিচে আসে 8 - 5 অর্থাৎ 3 ইকুয়াল টু আর এর নিচে আসে আর স্কোয়ার তার নিচে আসে 4 - 2 অর্থাৎ 2। তো এখন বুঝতে পারতেছ, আমরা যদি সবাইকে রুট করে দেই তাহলে আমাদের লাইনটা দাঁড়ায় p /√2 ইকুয়াল কিউ /√3 ইকুয়াল r /√2। আমরা সবাইকে রুট করে দিয়েছি। তো আমাদের যদি এরকম আসে তখন আমরা এটাকে লিখতে পারি, সুতরাং p/q/r ইকুয়াল টু হবে √2 √3 √2। তো এরকম আকার থাকলে আমরা এই তিনটাকে অনুপাত আকারে এভাবে লিখতে পারি। এটাই আমাদেরকে বের করতে বলেছিল, সুতরাং এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। আমরা আমাদের সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। প্রশ্নে বলেছে যে এক ব্যক্তি তার 80 মিটার সামনে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলে সরল পথে একটি বাসকে ছাড়তে দেখে সমবেগে দৌড়াতে শুরু করে এবং 1 মিনিটে বাসটিকে ধরে ফেলে। তো বলেছে যে লোকটির বেগ এবং বাসটির ত্বরণ নির্ণয় করো। তো আমরা এটা চিত্র এঁকে বোঝাচ্ছি। তো ধরে নিচ্ছে আমাদের লোকটা ছিল এখানে এবং লোকটি থেকে 80 মিটার দূরে এখানে একটা বাস ছিল। তো এবার প্রশ্ন বলেছে যে 80 মিটার সামনে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলে সরল পথে একটি বাসকে ছাড়তে দেখে, অর্থাৎ এগুলো কিন্তু আমার এখানে বাসের ইনফরমেশন দেওয়া আছে। তো বাস যাত্রা শুরু করেছিল স্থির অবস্থা থেকে, অর্থাৎ বাসের ক্ষেত্রে আমাদের ইউ দেওয়া আছে 0 মিটার/সেকেন্ড এবং এটি সুষম ত্বরণে চলে, অর্থাৎ এখান থেকে এর মানটা বের করতে হবে। প্রশ্নও কিন্তু বাসের ত্বরণ বের করতে বলেছে। আচ্ছা, ছাড়তে দেখে তারপর এই ব্যক্তিটি সমবেগে দৌড়াতে শুরু করে। তো যেহেতু সমবেগ, তাহলে কিন্তু তার ক্ষেত্রে ত্বরণের মানটা 0 হবে। আচ্ছা, মানে যখন সে দৌড়াচ্ছিল তখন ত্বরণ 0। তো সমবেগে দৌড়াচ্ছিল। এরপর বলেছে যে এবং 1 মিনিটে বাসটিকে ধরে ফেলে, অর্থাৎ 1 মিনিটে আমরা ধরে নিচ্ছি বাসটা এখান থেকে এখানে এসেছে। 1 মিনিটে বাসটা এখান থেকে এখানে এসেছে। তো এতটুকু হচ্ছে আমাদের বাসের অতিক্রান্ত দূরত্ব। তো এটাকে আমরা একবারে বাসে এখান থেকে ধরতে পারি, এতটুকু এখান থেকে শুরু করে মোট এতটুকু হচ্ছে আমাদের বাসের অতিক্রান্ত দূরত্ব। এটাকে আমরা বলতে পারি এক্স। আচ্ছা, তার মানে বাসটা 1 মিনিটে এখান থেকে এখানে আসে আর ব্যক্তিটা 1 মিনিটে এখান থেকে
এখানে আসে, তাহলে ব্যক্তির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে 80 প্লাস এক্স। প্রশ্নে কিন্তু এটাই বলেছে যে 1 মিনিটে সে বাসটিকে ধরে ফেলে, তাহলে 1 মিনিটে বাস এতটুকু গিয়েছে এবং ব্যক্তি 80 মিটারও গিয়েছে প্লাস এক্স পরিমাণও গিয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব। আমরা এবার অতিক্রান্ত দূরত্বের সূত্রগুলো লিখে ফেলব। আচ্ছা, তো ফার্স্টে আমরা এক্স লিখি বাসের ক্ষেত্রে, এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো প্রশ্নে কিন্তু বলা ছিল যে বাসটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ এটা 0 হবে, এবং টি এর মানটা আমাদের দেওয়া ছিল 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। এখানে আমরা দিচ্ছি যে টি ইকুয়াল টু 60 সেকেন্ড, তাহলে হাফ ইন্টু এর মানটা আমরা জানি না, ইন্টু টি হচ্ছে আমাদের 60 অর্থাৎ 60 স্কোয়ার, তাহলে 3600। 60 কি স্কোয়ার করলে আসে 3600 ভাগ 2, 3600কে 2 দিয়ে ভাগ করলে আসে 1800 এ। তাহলে কিন্তু আমরা এক্সের একটা মান পেলাম, সেটা হচ্ছে 1800 এ। আচ্ছা, এবার আমরা ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করব। তো ব্যক্তির ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল যে 80 প্লাস এক্স। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যক্তির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। তো ব্যক্তি যেহেতু সমবেগে দৌড়িয়েছে, তো সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র ছিল এস ইকুয়াল টু ভিটি। আশা করি এতটুকু আমরা বুঝেছি, এস ইকুয়াল টু ভিটি। এরপর আমরা এক্সের জায়গায় কিন্তু এখানে 1800 এ মানটা বসিয়ে দিতে পারি, তাহলে 80 প্লাস এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি 1800 এ ইকুয়াল টু ভিটি। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে দুটো আননোন হয়ে গেছে, তো যে কোনো একটা মান আগে বের করতে হবে। আচ্ছা, আমরা এখানে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে কিন্তু ব্যক্তিটা স্থির অবস্থায় দাঁড়িয়েছিল, এরপর এসে দেখতে পাচ্ছে যে 80 মিটার সামনে একটি বাস সরল পথে চলে যাচ্ছে। তো দেখার পরে সে দৌড়ানো স্টার্ট করেছে, এই যে সমবেগে দৌড়াতে শুরু করলো। আচ্ছা, তার মানে সে যখন দৌড়াচ্ছিল তখন সে সমবেগে চলতেছিল, অর্থাৎ এখানে তার যেই বেগ, এখানেও একই বেগ, এখানেও একই বেগ, এবং শেষ পর্যন্ত অর্থাৎ বাসটি ধরার সময়, মানে এখানে আসার পরে বাসটি ধরার সময় তার যে শেষ বেগ সেটাও কি একই থাকবে। এখানে তার যে বেগ ছিল, বাসটি ধরার সময় কি তার বেগ একই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভি। তো যেহেতু লোকটা বাসটাকে ধরতে পেরেছে, সেহেতু আমরা বলতে পারি যে এই মোমেন্টে অর্থাৎ একদম শেষ প্রান্তে এসে বাসের ত্বরণ এবং ব্যক্তির ত্বরণ কিন্তু একই হবে। ত্বরণ বলতে আমরা বুঝি বেগ বৃদ্ধির হার, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার। তো যেহেতু বাস এবং ব্যক্তি একই জায়গাতে চলে এসেছিল, তো এই পয়েন্টে আসার পরে কিন্তু দুজনের ত্বরণটা সেম হবে। এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট, যে যেহেতু ব্যক্তিটা বাসকে ধরতে পেরেছে, তো একদম যেই মোমেন্টে এসে ধরতে পেরেছে, তখন ওই সময়ে তাদের দুজনের ত্বরণটা একই হবে, অর্থাৎ বাসের ত্বরণ যদি এ হয়, ব্যক্তির ত্বরণও এ হবে। আচ্ছা, তো আমরা এবার জানি যে শেষ বেগ ভি বের করার সূত্র হচ্ছে ইউ প্লাস এটি। তো ইউ বলতে বোঝাচ্ছি একদম শুরুতে কিন্তু সে স্থির অবস্থায় দাঁড়িয়েছিল, অর্থাৎ তার ক্ষেত্রে ইউটা হবে 0 প্লাস এর জায়গায় এ বসবে, এবং টি হচ্ছে 60 সেকেন্ড, কারণ সে এখান থেকে এখানে এসেছে 60 সেকেন্ডে। তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে ভি ইকুয়াল টু 60 এ। ভি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 60 এ। তো এই মানটা আমরা এবার এখানে বসাতে পারি, অর্থাৎ ভি এর জায়গায় বসিয়ে দিচ্ছি 60 ইন্টু এ ইন্টু টি এর মানটা হচ্ছে আমাদের 60, তাহলে এখানে হয় 3600 এ। তাহলে 80 ইকুয়াল টু, এখানে আমাদের গুণ করলে 60 এবং 60 গুণ করলে হয় 3600, তারপর এখানে আছে এ, আর এপাশে প্লাস 1800 এ, এপাশে গেলে মাইনাস 1800 এ হবে। তো বিয়োগ করলে 1800 থাকে, 1800 এ। সুতরাং আমরা বের করতে চাচ্ছি এর মানটা, তাহলে এ হবে 1800, এপাশে গুণাকারে আছে, এপাশে ভাগ হবে, সেটা 80 ছিল, তো ভাগ হলে হবে 80 ডিভাইডেড বাই 1800। তো আমরা এই ভাগটা ক্যালকুলেটরের সাহায্যে করে নিচ্ছি। আমরা যদি এখানে ভাগ করি 80 ডিভাইডেড বাই 1800, তাহলে আমাদের আসে 2/45 অথবা 0.044। তো আমরা বলতে পারি যে আমাদের ত্বরণ হবে 0.044 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার আমরা ভি এর মানটা পেয়ে যাচ্ছি, তার জন্য এর সাথে 60 গুণ করতে হবে। তো আমরা এই মানটার সাথে 60 গুণ করে দিব, গুণ 60, তাহলে মানটা আসবে 8/3 অর্থাৎ 2.67। তাহলে আমাদের বেগটা হচ্ছে 2.67 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এটা যেহেতু ত্বরণ, এর একটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ত্বরণ, এটা হচ্ছে আমাদের বেগ।
এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। কেউ যদি আমাদের কোনো ম্যাথ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। এর পূর্বে আমরা বুটেক্সের 23-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথের রিটেন কোশ্চেনটি সলভ করেছি। ক্লাসের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা থাকবে। এছাড়া আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করা থাকবে। যারা এখনও সেই ক্লাসটি দেখোনি তারা দ্রুত দেখে নাও। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। ধন্যবাদ সবাইকে।